জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদিন ছোট ভাই বোন জামা কাপড় বই খাতা নিয়ে টানাটানি করবেন। মেহমানরা চিপস নিয়ে আসলে সেটা কার আগে কে লুকিয়ে ফেলবে সেটা নিয়ে কম্পিটিশন করবেন। যতদিন পুরনো জামা কাপড় আর এলোমেলো বিছানায় গায়ে এলিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন, জীবন ততদিনই সুন্দর। তবে জীবনের কাছে খুব বেশি চাহিদা কোনো কালেই ছিল না, কিন্তু এমন সৌভাগ্য নিয়েও জন্মায়নি যাতে আমার স্বপ্ন চাহিদাগুলো পূর্ণতায় রূপ নেবে। শুধু আমি নই, এমন তালিকায় আছে অগণিত দুর্ভাগা যাদের স্বল্প চাহিদাও অপূর্ণ থেকে যায়। নিঃশব্দে কষ্টকে আপন করে নিতে হয়, ঠোঁটের কোণে হাসি রেখে পৃথিবীকে ভালো থাকার গল্প শোনাতে হয়। তবে যখন একা হয়, কোথাও একটু নির্জন জায়গার খোঁজে কিছু সময় কাঁদার জন্য, স্মৃতির ভারে মন হালকা করার জন্য। স্মৃতিগুলো সামনে দিয়ে চলে যায়, আস্তে আস্তে একটা জীবন ক্ষয়ে যায়। এটাই সৃষ্টিকর্তা প্রদত্ত এক অদ্ভুত ক্ষমতা। এমন মানুষগুলোর জন্য সত্যি মায়া হয় নিজের জন্য। জীবনের একটা সময়ের পর এসে বুঝে যাই, কেউ পাশে নেই, কেউ পাশে থাকে না, এটাই নিয়ম। কিন্তু একজন আছেন যিনি সব সময় পাশে থাকেন। তিনি আর কেউ নয়, আমাদের রব। মন যখন খুব হাহাকার করবে, ভেতরে শূন্যতা বোধ হচ্ছে, তখন চুপটি করে মধ্যরাতে জায়নামাজে সেজদায় গিয়ে আপনার সব কথা আল্লাহকে বলে ফেলুন। আল্লাহ স্বয়ং আপনার জন্য তখন অপেক্ষা করেন। আপনি আল্লাহর কাছে চাইছেন, তখন আল্লাহই সব কিছুর জিম্মা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। পৃথিবীর সব কিছু থেকে আপনি নিরাশ হলেও আল্লাহর দরবার থেকে কখনো খালি হাতে নিরাশ হবেন না। তিনি আপনাকে আপনার প্রাপ্যটা দেবেনই, আজ অথবা কাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওটি আজ সকাল থেকে নয়, আজকের ভিডিওটি বিকেল থেকে শুরু করেছি। প্রথমে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু রমজান মাস, চাইলেই অনেক কিছু পাচ্ছি না। তাছাড়া বাসায় অনেক টুকটাক কাজ থাকে, কেন জানি না আজকাল ভিডিও করতে ইচ্ছে করে না, কেন মনেই টানে না। তবে শুধুমাত্র আপনাদের টানে বারবার ফিরে আসি। নতুন বাসায় আসার পর থেকে কোনো কিছুই জানি কেন সেট করতে পারছি না, মানে মনটাই বসাতে পারছি না, আর কোনো কাজেও ভালো লাগছে না। সেজন্যই অনেক সময় ভিডিও করতেও ইচ্ছে করে না। তারপরেও ওই যে বললাম, আপনাদের টানে বারবার ফিরে আসি, যে ভিডিও না দিলে আপনাদের সঙ্গে হয়তো বা আমার যোগাযোগ আর কখনোই হবে না। বলতে পারেন আপনাদের ভালোবাসার টানেই বারবার ফিরে আসা হচ্ছে। তো সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি, সব কিছুই অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপর চলে এলাম রান্না বাড়ার আয়োজনে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাবলাম আমার কেমন দিনকাল চলছে সেটা আমার আপুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এক চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় ইফতারের আয়োজন করছি। অনেক শখ হয়েছে নতুন বাসায় আসার পর থেকে কচু শাক খাবো। সেটাও হচ্ছে, আমি যেখানে বাসা নিয়েছি তার পাশেই একটা ফাঁকা জমি আছে, সেখানে কেউ একজন হয়তোবা চাষ করেছে। তো এই কচুগুলো দেখতে অনেকটা আমাদের দেশে বলে মৌলবী কচু, তো সেই কচুর মতো। এই শাকটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে। অনেক বছর আগে মায়ের হাতে খেয়েছিলাম, তো বলতে পারেন সেই লোভটা সামলাতে পারিনি। যখন নতুন বাসায় এসেছি তারপর থেকেই ভাবছি এখান থেকে কচু শাক কিনে এনে তারপরে খাবো। যেই ভাবা সেই কাজ।
তো আমি গতকালকে সেই শাকগুলো কিনে এনেছি। তো সেই মামা বাসায় এসে দিয়ে গেছেন। আজকে ভাবলাম ইলিশ মাছ দিয়ে সেই কচু শাকটা রান্না করব। তো আমি কিন্তু সেই মাছটাই রান্না করে নিয়েছি। প্রথমে আমি কচুটা ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি। যেহেতু কচু তাই গলা ধরতে পারে। আর মূলত কথা হচ্ছে এই কচুটা কিন্তু কখনোই গলা ধরে না। তারপরেও আমি সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি। আর আমাদের গ্রামের বাড়িতে যখন এই কচুগুলো খেয়েছি, মাশাআল্লাহ খেতে অনেক টেস্টি হয়ে থাকে। যদিও সেটা ছিল মায়ের হাতের রান্না, কিন্তু মায়ের হাতের রান্না এখন তো আর ভাগ্যে নেই। মা তো ফাঁকি দিয়ে চলে গেছেন। তাই মায়ের সেই স্মৃতিগুলো নিজেই পালন করছি আর মাকে স্মরণ করছি। কচু শাকটা তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এরপর ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। আর সেই সাথে পাশের চুলায় কচু শাকটা রান্না বসিয়ে দিচ্ছি। রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি কিন্তু কচু শাকটা বসিয়ে দিচ্ছি। এটা শুধু শাক বললে ভুল হবে, এটা কিন্তু কচুর যে ডাঁটটা রয়েছে, সেই ডাঁটটাই আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ভেতরে যে কচি পাতাগুলো ছিল সেটাই কিন্তু আমি এই ডাঁটের সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো এখন আমি সবজিটা অন্য চুলায় ট্রান্সফার করে নিচ্ছি। অনেক শখ করে কিন্তু রান্না করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে সেটা না হয় কিছুক্ষণ পরেই বলছি। তো এক চুলায় রান্না করছিলাম আর অন্য চুলায় আমি ইফতারিটা ভেজে নিচ্ছিলাম। প্রতিদিন তো আমার ইফতারি বানাতে বানাতে অনেক দেরি হয়ে যায়। কেন জানি না এমন হচ্ছে, আসলে আগে পরে কখনো এমনটা হয়নি। এবছর প্রায় দিনই আমার সাথে এমনটা হচ্ছে, কোনো না কোনো সমস্যা থেকেই যাচ্ছে। তো যাই হোক, আজকে ভাবলাম আগে থেকেই ইফতারিটা রেডি করে ফেলি। আসলে একা হাতে কোনো কাজ করতে গেলে তখন একটু না একটু সমস্যায় পড়তেই হয়। তো আজকে পেঁয়াজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে নিচ দিয়ে কেমন যেন পেঁয়াজিটা একটু লেগে গেছে। মূলত এই ফ্রাই প্যানটা আগে থেকে তেলের ছিল না, যে কারণে পেঁয়াজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে লেগে গেছে। আর তেলটাও একটু ঠান্ডা ছিল যখন আমি পেঁয়াজিটা দিয়েছি। তো যাই হোক, পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে। এখন আলুর চপ আর বেগুনিগুলো ভেজে নেব। আর রান্না করতে করতে এখন আমার মিষ্টি কিছু আপুদের কমেন্টের উত্তর পড়ে নিচ্ছি। নূরজাহান খান আইডি থেকে একজন আপু লিখেছেন, আলহামদুলিল্লাহ আপু, ইউ ড্রিম হাউস ইজ সো নাইস। ধন্যবাদ নূরজাহান আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আলিফ শেখ আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু তোমার বাসার টাইলস এবং ডিজাইন খুব খুব সুন্দর হয়েছে, ফার্নিচার ছাড়াও অসাধারণ লাগে। আচ্ছা আপু, তোমার বাসাটা করতে কত লাখ লেগেছে এবং কত তলার বিল্ডিং? প্লিজ 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 রিপ্লাই দিও। ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর এত সুন্দর করে কমেন্ট করলে রিপ্লাই কি না দিয়ে পারি? তো আপু, তুমি জানতে চেয়েছো আমার বাসার বিল্ডিংটা কয়তলা। এই ভবনটা হচ্ছে 10 তলার, আর আমি আছি সেকেন্ড ফ্লোরে। আর তুমি জানতে চেয়েছো আমার বাসাটা তৈরি করতে কত লক্ষ টাকা লেগেছে। আসলে আমি এটা শিওর দিয়ে বলতে পারছি না, তবে 85 থেকে 90 লক্ষ টাকার মতো লেগেছে, এমনটাই হবে। যদিও সমস্ত হিসাবটা তোমার ভাইয়ের কাছে আছে। তো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। রিনা খাতুন আইডি থেকে একজন আপু লিখেছেন, আমার প্রথম করা কমেন্ট, আপনি গুণবতী, আপনার কথাগুলো মায়া ভরা, আর আপনার বলা ভিডিওর প্রথম কথাগুলো অস্থির লাগে। রিনা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। কিন্তু আমি গুণবতী বা মায়াবতী কোনোটাই নয়, সাধারণ তোমাদের একজন বোন মাত্র। তোমরা আমাকে ভালোবাসো, এটাই আমার কাছে অনেক অনেক বেশি পাওয়ার। এর থেকে বেশি কিছু সত্যিই পাওয়ার নেই। যে কারণে এই যে দেখো, অসুস্থ শরীর এবং ব্যস্ত থাকি, তার মধ্যেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। অনেকদিনই ভাবছি যে ভিডিও করা ছেড়ে দিব, আসলে পারছি না। খুব ইচ্ছা তোমাদের সাথে সব সময় যোগাযোগ রাখার, কিন্তু ভিডিও না দিলে সেটা আর হবে না। কিন্তু আমার কাছেও না ভিডিও দিতে আর ভালো লাগছে না, কেন জানি হাঁপিয়ে উঠেছি।
প্রথমত নতুন বাসা, রমজান, সব মিলিয়ে কেমন জানি লাগে। আর শারীরিক অসুস্থতা সেটা তো রয়েছে। কথা বলতে বলতে ইফতার আয়োজন কিন্তু শেষ। আর আজকে কিন্তু টাইমলি আমি ইফতারটা বানাতে পেরেছি। যাক, এরপর দেখিয়ে দিচ্ছি এবছর আমার ঈদ উপলক্ষে প্রথম কেনাকাটা। যদিও শপিংটা আমি আর কয়েকদিন আগেই করেছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম কিছু একটা শেয়ার করে দিই। তো আমার ফ্যামিলি সব থেকে ক্ষুদে সদস্য, তারটা দিয়েই প্রথমে আমি শুরু করেছি। তার বেলায় কিনেছিও প্রথমে, আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি প্রথমে। আমার ছোট ভাইয়ের মেয়ে, হয়তো আপনারা 2-1 বার আমার ভিডিওতে দেখেছেন। তো ওই পুচকুর জন্যই প্রথমে আমি ড্রেস নিয়েছি, যেহেতু এবারে ঈদটা হবে প্রচুর গরমে। অলরেডি কিন্তু বাহির প্রচুর গরম পড়ছে, তো সেটা মাথায় রেখেই ওর জন্য এই ড্রেসগুলো কেনা। আর ও কিন্তু একদমই গরম সহ্য করতে পারে না। শুধু ও কেন, সব বাচ্চারাই দেখবেন গরম কিন্তু একদমই সহ্য করতে পারে না। সেটা মাথায় রেখে প্রতিটা ড্রেসের ভেতরের কাপড়টা যেন সফট হয় সেটা দেখেই নিয়েছি। তো ওর জন্য আমি এই দুটো ড্রেসই নিয়েছি। যেহেতু ও এখন অনেক ছোট, তাই এত এত ড্রেস পায় সবার কাছ থেকে, হয়তো বা 5-6 মাস পরে এই ড্রেসগুলো আর ওর গায়ে লাগবেই না। যদিও আমি একটা ড্রেস একটু বড়ই নিয়েছি, যেন একটু বেশি দিন পরতে পারে। তো কেমন হয়েছে আমার পুচকু সেই ড্রেসগুলো, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুল করবেন না। আর আপনারা হয়তো বা অনেকেই সেই পুচকুটাকে চিনেন, কারণ আমার ভাইয়ের বউ কিন্তু একজন ব্লগার। যদিও সে নতুন নতুন ব্লগিং করছে। আপনার কে কে তার ভিডিও দেখেন বলেন তো? জেস মারফিস ডায়েরি, এই আইডি থেকে কে কে ভিডিও দেখেছেন? যদি কেউ দেখে থাকেন সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আপনারা যেমন আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমার ভাইয়ের বউকেও আপনারা সাপোর্ট করবেন। যেহেতু ও নতুন, তাই ওর পাশে অবশ্যই থাকবেন। তাহলে আমার ছোট্ট আর কিউট মামনিটাকেও আপনারা সবাই সবসময় দেখতে পাবেন। তো এরপর দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের একমাত্র কন্যা, যেটা হচ্ছে আমাদের ছোট্ট আদরের মামনি। তো ওর জন্য নিয়েছি। অনেক খোঁজাখুঁজি করার পরে আমার কাছে এই ড্রেসটাই ভালো লেগেছে। ও এখন এমন একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর জন্য না একদম ছোট ড্রেস কেনা যাচ্ছে, না বড়দের ড্রেস। ওর বয়স মাত্র 9 বছর চলছে। তো অনেক বেশি ফ্রকও পড়েছে, প্রতিবার ফ্রকই কেনা হয় বেশি ওর জন্য। তো এবার ভাবলাম একটু ভিন্ন ধরনের কিছু কিনি। কিন্তু মার্কেটে গিয়ে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি, কি বলবো। মানে কেনাকাটা তো দূরের কথা, আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। তো অবশেষে ভাবতে ভাবতে এটাই নিয়ে নিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, ওর এই কালারটা একদমই পছন্দ হয়নি। আমি জানি ওর খুব পিঙ্ক কালার পছন্দ, যখনই ড্রেস কিনবো ও পিঙ্ক কালার কিনতে বলবে। কিন্তু কি করার বলেন তো, এই সব ড্রেস কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হয়ই না। যেটা হয় সেটার গুণগত মান অনেক খারাপ। তাই এই কালারটা নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এইসব কালার আমার অনেক বেশি পছন্দের। আর এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক আন্টির জন্য নিয়েছি। তিনি আবার বলেছেন সফট কাপড়ের মধ্যে কোনো প্রকার কাজ ছাড়াই থ্রি পিস নেওয়ার জন্য। তো বুঝতেই পারছেন। তো অবশেষে আমি এই থ্রি পিসটা নিয়েছি। এটা সম্পূর্ণ সুতার কাজ করা, এমব্রয়ডারি করা আছে। নিচে একটা লম্বা প্যানেল দেওয়া রয়েছে একদম চওড়া করে। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। ঈদ বলে দামটা অনেক বেশি, তা না হলে আমি নিজের জন্য একটা নিয়ে নিতাম। ভাবলাম ঈদ চলে গেলে এমনিতে এইসব ড্রেসের দাম অনেকটাই কমে যাবে। আর নিজের জন্য কি নিয়েছি সেটাও না হয় একটু দেখিয়ে দিই। যদিও আমার ড্রেসটা এখানে নেই, ড্রেসটা অলরেডি বানাতে দিয়েছি। তো বুঝতেই পারছেন আমার কাছে শুধুমাত্র ওড়নাটা রয়েছে। এই ওড়নাটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। ড্রেসটা আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে। কালারটা যদিও একদম হালকার মধ্যে, তবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। যখন আমি বানিয়ে আনবো তখন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ের কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ মেয়ের জন্য যা কিছু কিনেছি সব কিন্তু বানাতে দিয়ে দিয়েছি। তো সে কারণেই আমার আর ভিডিও করা হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন কেনাকাটা করব আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আর যখন ড্রেসগুলো তৈরি হয়ে যাবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, ড্রেসগুলো দেখাতে দেখাতে আর একটা কমেন্ট করে নিচ্ছি। ফাতা ইসলাম আইডি থেকে অনেকদিন পর আপু কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আমার মিষ্টি আপু, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার ভিডিও দেখলাম। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক ভালো আছি, আল্লাহ পাক যেমন রেখেছেন। আপনি কেমন আছেন? আমি জানি আপনি খুব একটা ভালো নেই, তারপরে সবসময় দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক। আপু সেই সঙ্গে আরও লিখেছেন,
আসলে আপু, আমি এক জীবন্ত লাশ হয়ে আছি। আমার জন্য দোয়া করবেন। আপনার সবকিছুই আপু অতুলনীয়। ধন্যবাদ আপু। কিন্তু এটা শুনে খারাপ লাগলো যে আপনি একটা জীবন্ত লাশ হয়ে আছেন। আপু, মানুষের জীবন একটাই। আর এই জীবনে সুখ দুঃখ এগুলো নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয়। সব থেকে বড় কথা কি জানেন? জীবন মানেই হচ্ছে একটা যন্ত্রণা। আমরা ভাবি জীবন মানে সুখ। আসলে তা কিন্তু নয়। এ জীবনে যারা বেশি কষ্ট করছে তারা নিশ্চয়ই পরকালে অনেক বেশি শান্তি পাবে। জীবন তো মাত্র ক্ষণিকের, মাত্র কিছুদিনের জন্য। তাই এত আফসোস করবেন না, ভেঙে পড়বেন না। আল্লাহকে স্মরণ করুন, দেখবেন আপনার সবকিছু তিনি সহজ করে দেবেন। এরপর ২টা পাঞ্জাবি নিয়েছিলাম, একটা ছেলের জন্য আর একটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। ব্ল্যাক কালারটা ছিল ছেলের জন্য, আর এই যে হালকা একটু খয়েরি টাইপের এটা নিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য। আর সেই সঙ্গে নিয়েছিলাম মেয়ের জন্য একজোড়া কেস। যদিও এটা ঈদের জন্য নেওয়া না, ও রাফ ইউজ করবে সেজন্য আসলে কেসগুলো নিয়েছে। এর আগেও একজোড়া কেস নিয়েছে, সেটা সম্ভবত হারিয়ে গেছে। আর এই কেসগুলো আবার গতকালকে নতুন করে নিয়েছি। ওর সাইজের কেস বা জুতা খুব একটা পাওয়া যায় না, এমনকি আমারটাও না। আমাদের পায়ের সাইজটা একটু বেশি বড় হয়ে যায়। তো এই জুতাগুলো অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছি, আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ছিল। এটা বে থেকে নেওয়া। তো এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, কে 10 জন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না। ধাঁধার সঠিক উত্তর ছিল জল্লাদ। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে হায়দার হোসেন। আপনি আপু না ভাইয়া জানি না, তবে আপনি যেই হন না কেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, পেটের ভেতরে হাত পা চলে কিন্তু নড়ে না। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।